মুখটা একটু অফ রাখতো মিশান। মিশান চুপ করলো। এবার চোখ থেকে দূরবীন সরিয়ে বলল, ওইখানকার সিকিউরিটি কেমন দেখবি? দেখান। তীব্র হাতে হ্যান্ড গ্লাভস পরে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো, যেটার ভিতর ছোট্ট তীরের মতো আরেকটা বন্দুকের মতো বস্তু। বন্দুকের মতো বস্তুটার মুখে ছোট্ট তীর লাগিয়ে ওই বাড়ির দিকে টার্গেট করে শুট করলো। তীরটা দ্রুত বেগে বাড়িটার দিকে যায়। বাড়ির সীমানার মধ্যে যেতে না যেতে অনেক জোরালো আওয়াজের সাইরেন বেজে ওঠে। মিশান তীব্র এত দূরে থাকার পরেও এই আওয়াজ শুনতে পারছে এমনভাবে যে কানে বিচ্ছে। এবার ভাগো, না হলে মারা পড়বো। কথাটা শেষ করতে না করতে মিশানের হাত ধরে দুজন দ্রুত গতিতে নিচের দিকে নেমে গাড়িতে উঠে হাই স্পিডে চালিয়ে এলাকা ছাড়লো। অনেকটা দূর যাওয়ার পর তীব্র গাড়ি থামালো। মিশন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, স্যার, অমন কেন হলো? ওই বাড়িটাতে এক বিন্দু হাওয়া প্রবেশ করলেও সেটা ওখানকার মানুষ জানে। এত সিকিউরিটি দেওয়া, এত কঠিন সিকিউরিটি। হুম, ভাবো একবার, ওই বাড়ির মালিক বের হয় কতটা সিকিউরিটি নিয়ে। স্যার, ভাবতে পারছি না। ভাবতে হবে মিশান, সময় নিয়ে হলেও ভাবতে হবে। আমিও ভাবছি, তুমিও ভাবো। ভাবতে ভাবতে আজকে আমি এক্সপেরিমেন্টটা করলাম। এত কিছু কেন করছি স্যার? ওকে মারতে। স্যার, এটাতে আমার লাইফ রিস্ক আছে স্যার, পারবো না এটা। এটা তুমি মারবে না, আমি মারবো। তুমি জাস্ট আমার সঙ্গ দেবে। মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে সাথে থাকতে হবে। মিশন মুখ বাঁকিয়ে বলল। আমার বইয়েই আছে। তীব্র চোখ গরম করে মিশানের গলা চেপে ধরতে আসে। তার আগেই মিশন তীব্রের হাতে কামড় দিয়ে দেয়। এইভাবে কামড় দেয় কেউ? বেয়াদব কোথাকার। এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কেউ? অভদ্র। রাগ দেখিয়ে মিশন অন্যদিকে ঘুরে বসে রইল। তীব্র নিজের হাত মালিশ করছে। মিশন এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দিকে কিছু একটা দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিশন ফিসফিস করে বলল। স্যার। তীব্র ধমকের স্বরে উত্তর দিল, কি হয়েছে? এত রাতে মাঝ রাস্তায় একটা গাড়ি থেমে আছে, আবার কেমন কেমন যেন নড়াচড়াও করছে। স্যার, কোনো আত্মা না তো? আচ্ছা, ওই রোডে কি কোনো মার্ডার করেছি? কোথায় গাড়ি? মিশন আঙ্গুল দিয়ে বাইরের দিকে দেখালো। তীব্র মিশনকে ডিঙিয়ে বাইরের দিকে তাকালো। অনেকটা দূরে একটা গাড়ি। গাড়ির সিচুয়েশনটা দেখে বুঝতে পারলো পরিস্থিতি। আত্মা না কারো, মানুষই আছে। কিন্তু ওভাবে নড়ছে কেন? গিয়ে দেখে আসবো? ওখানে গিয়ে দেখে আসতে হবে কেন? এখান থেকেই দেখো। মিশন তীব্রর মুখের দিকে তাকালো। ও হ্যাঁ, আমাদেরও দূরবীন আছে। দূরবীনটা দিন স্যার। ওদের কাজে আড়ি পাতবে অবশেষে। হতে পারে কেউ আমাদের ফাঁদে ফেলানোর জন্য গাড়ি থামিয়ে ফাঁদ পেতেছে। আমাদের অ্যাটাক করবে না, ওরা নিজেরা নিজেদের অ্যাটাক করছে। মিশন ভ্রু কুচকে বলল। কি বলছেন? আপনার একটা কথাও মাথায় ঢুকছে না। তীব্র সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল, তোমার জামা কাপড় খুলো, তারপর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। দেখবে, বুঝবে, ফিলও করবে। বাঁকা করে হলেও মিশনের মাথায় তীব্রর কথাটা ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ফ্ল্যাশব্যাকে মনে পড়ল একটা পিকে সিনেমার ডান্সিং কারের রিয়েল ভার্সন চলছে এখানে। ব্যাপারটাতে মিশন লজ্জা না পেয়ে রেগে গেল তীব্র লাস্ট কথা শুনে। দাঁত কিরমির করে নাক ফুলিয়ে বলল, বিএনসিডি। তীব্র চোখ রাঙিয়ে বলল, কি বললি রে তুই? মিশন তুচ্ছ হাসি দিয়ে বলল, বাংলা ন্যাশনাল ক্যাডেট ময়দেশ। আমাকে কি তোর মতোই কি ওরকম মনে হয়? তাহলে তো স্যার ঘটনা অন্যরকম। আপনি না হলেও আপনার মা তো, তাই না? তীব্র হাতে সিগারেট ফেলে দিয়ে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই গাড়ি থেকে বের হয়ে যা। স্যার কি বলেন? আপনার মেন্টাল সাপোর্ট দিব কিভাবে তাহলে? তোর মেন্টাল সাপোর্টের গোষ্ঠী একদম কি লাগে, যা। মিশন চোখ গরম করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় তীব্র গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়ালো। মিশন কিছু বলার আগে তীব্র বলল, রাগ করিস না, মেন্টালি সাপোর্ট দে। পিছনের সিটে দেখ মদের বোতল আছে, খা আর মেন্টালি সাপোর্ট দে। বেটা ঘুষখোর। আবার শুরু করলি? রেগে গেলেই এখন লস। মিশনের কাছে টাকাও নেই, তাই রাগটাকে আশ্রয় না দিয়ে বোতল হাতে তুলে নেওয়াই বেটার। তীব্রর সাথে আর কোনো তাতলামোতে না জড়িয়ে চুপচাপ বোতলটাই তুলে নিল হাতে। এখন তাতলামো করলে বোতলও যাবে, মান সম্মানও যাবে। মিশন মাঝে মাঝে খারাপ থেকেও ভালো কিছু হয়, তাই না স্যার? কি খারাপ থেকে কি ভালো হলো শুনি? এই যে আপনি আমাকে বিয়ে করছেন, এটা খারাপ। কিন্তু বিয়ে হওয়ার সুবাদে আপনি বেকার হওয়া সত্ত্বেও আমার পেট খালি থাকে না। আপনার মুখে আপনার ঘুষের টাকার ভাগ বসিয়ে দিব্যি ভালো দিনকাল যাচ্ছে। তুমি কি কখনো আমায় ঘুষ নিতে দেখেছো? পুলিশ মানেই ঘুষখোর, বিশেষ করে আপনার মতো কর্মকর্তারা।
বড়রা ক্রাইম চাপা দিয়ে রাখে মোটা অঙ্কের টাকার প্রলেপে। তুমি কি জানো কোনো কিছু চোখের নিজে না দেখে শুধুমাত্র ধারণা করে বলাটা অপরাধ? জানি, কিন্তু আজ অবধি এর কোনো নীতি প্রয়োগ হয়নি। যেদিন হবে সেদিন অফ করব, প্রমিস। সেটাই সমস্যা। আমাদের দেশে সবকিছুরই নীতিমালা আছে, কিন্তু নীতি প্রয়োগ নেই। স্যার, হুম। মিশন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয়ই ঘুষ খান না? সেটা তুমি জেনে কি করবে? আপনার কথা শুনে মনে হয় ঘুষ খান না, কিন্তু আপনার ব্যবহারও চালচলন দেখে মনে হয় যারা ঘুষ দেয় তারাও আপনাকে মনে মনে গালি দিয়ে যায়। এতটা কসাই আপনি। তীব্র মিশনের কথা শুনে তুচ্ছাত্মক হাসি দেয়। হাসলেন স্যার, হাসালেন। তোমার মুরগিটার খবর কি? ওটা জবাই দিচ্ছ কবে? দেব ঝোপ বুঝে। কয়েকটা দিন দানা পানি খেয়ে চিল করার সময় দিয়েছি। কত দয়া মায়া তোমার! এবার ভাবছি কি স্যার জানেন, বাকিগুলোকে হরর স্টাইলে মারবো। যেভাবে মেরে খুঁজি, তবে কয়টা দিন লেটেই মারা ভালো। এসবিতে খোঁজ নিয়েছিলাম, ওরা এখনো খুঁজেই চলেছে তোমাকে। একটু শান্ত হোক ওরা, তখন আবার নতুন করে তাণ্ডব শুরু করে দেবে। আপনি মুখ না খুললে একটা পিঁপড়াও আমার খোঁজ জানবে না স্যার। যত আপনাকে নিয়ে কখন কোন ট্রাফে ফেলে দেন আমায়। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, তোমার সব কুকীর্তির সাক্ষী আমি। আপনি না, আপনার মোবাইল। একই হলো। মিশন মুখ ভেঙে অন্যদিকে ঘুরে রইল। এক বোতল প্রায় শেষ। 1.5 বোতল মিশন ভালোভাবে শুয়ে নিতে পারে। 2 বোতল খেলে স্বাভাবিক অবস্থায় থাকে না। 80% নেশার ঝোঁকে মাতাল হয়ে যায়, আর এর বেশি খেলেই বমি শুরু করে দেয়। অবশ্য তীব্র আজ 2 বোতলই এনেছে, আর মিশন সামনে যতগুলো পায় সবগুলোই খেয়ে ফেলে। এখন যদি মিশনের মাথায় বন্দুক ধরে বলা হয় আর খাওয়া যাবে না, মিশন শুনবে না। 1 বোতল শেষ দিয়ে 2 নাম্বারটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হালকা একটু মাতাল মাতাল ভাব এসেছে কণ্ঠস্বরে। স্যার, বলো। আপনার রহস্যটা আমার অজানাই রয়ে গেল স্যার। কেবল আপনার মা আর পেশা ছাড়া আর কিছু জানতে পারলাম না। আপনার পরিবার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানা নেই আমার। আমার প্রশ্ন হলো, বিয়ে যখন করছেনই তাহলে আপনার বাড়িতে কেন একবারও আমাকে নিয়ে যাননি? এটাও বাদ দিলাম, আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনেও কখনো নেননি। আর আমাকে বিয়ে করার পেছনে কি কারণ? কোন উত্তরটা আগে চাও? সবগুলোই। আমার ফ্যামিলির সামনে যাওয়ার যদি ইচ্ছে থাকে তোমার, তবে সেই ইচ্ছে মেরে ফেলো। এটা কখনোই পূরণ হবে না, আর আমার বাড়িতে তো কখনোই না। লাস্ট প্রশ্নের উত্তর হলো, তোমাকে বিয়ে করার এক্সাক্ট কারণটা কখনোই বলবো না। তুমি ধরে নাও তোমাকে নিজের কাজে ব্যবহার করার জন্যই বিয়েটা করেছি। মিশন আর কোনো কথা না বলে চুপচাপ রইল। একটু একটু করে নেশা ধরছে। 2য় বোতলও খালি হওয়ার পথে। মাঝে মাঝে 2-1টা উল্টাপাল্টা কথা বলছে, আবার একাই থেমে যাচ্ছে। মিশনের অবস্থা দেখে বোঝা গেল ওর আর আজ বাড়ি ফেরা হবে না। মিশনকে নিয়ে সেই বাড়িটাতে গেল, যেটা মিশনের সিক্রেট বাড়ি। ওই বাড়িটাতে তীব্রই থাকার ব্যবস্থা করে দিয়েছে। জনশূন্য এলাকাতে এমন ভুতুরে বাড়িতে কেউ হরর ফিল্মও করতে আসবে না। তবে বাইরে থেকে দেখে কেউ আন্দাজ করতে পারবে না এই দোতলার ফ্ল্যাটটার ভিতর এমন ফিটফাট চাকচিক্য। দীপের ফোনে তীব্র একটা মেসেজ দিয়ে রাখলো, মিশন আজ ফিরতে পারবে না, না হলে দীপ এই রাতেই মিশনকে খুঁজতে বেরিয়ে পড়বে। ফ্ল্যাটটার নিচতলাতে কেউ থাকে না, দরজাগুলো তালা মারা। দোতলাতেই থাকে ওরা। বাড়ির সামনে গাড়ি থামিয়ে মিশনকে ধরে নিয়ে উপরে গেল। কোলে তুলে নিতে চাইলে মিশন ওঠে না। ভেতরে ঢুকে বিছানায় গা ছেড়ে দিল। শীতটাও প্রচন্ড রকম পড়েছে। 2 ঘরে মাত্র 2টো কম্বলই আছে। তীব্র দুটোই এক করে মিশনের গায়ে দিয়ে দিল। মিশন কম্বল জড়িয়ে আয়েশের ঘুম দিল। মিশনকে রেখে চলে যাওয়ার জন্য বের হতে নিয়েও কি মনে করে যেন বের হলো না। এরকম পরিস্থিতিতে প্রতিবারই মিশনকে এই বাড়িতে রেখে তীব্র চলে যায়, কিন্তু আজ যেতে মন টানছে না। পকেট থেকে মোবাইল বের করে তীব্র ওর মাকে কল দিল। ওর মায়ের বাজে স্বভাব, তীব্র বাড়ি না ফেরা অবধি না ঘুমিয়ে অপেক্ষা করে। তীব্র ফোন দিতে ওর মা রিসিভ করলো। হ্যালো বাবু, কখন ফিরবি? আমি আজকে ফিরবো না, তুমি অপেক্ষা করো না। কেন বাবু, কোথায় তুই? তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, ওপস মা, আবার বাবু বাবু করছো কেন? বড় হয়ে গেছি আমি, কতবার মনে করিয়ে দেবো। অভ্যেস তো চেঞ্জ হচ্ছিল, ভালোই, আবার কেন শুরু করলে? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এত কি খেয়াল থাকে? আমি বলেছি তো অভ্যেস বদলাতে সময় লাগবে। তীব্র নরম স্বরে বলল, আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, ওখানেই থেকে যাবো আজকে। কোন বন্ধু বাবা? ঢাকার বাইরে কি? আমার জানা মতে তোর সব বন্ধুই তো প্রায় ঢাকার বাইরেই।
মা আমার কোনো বন্ধুই না, আমি একটা বিয়ে করেছি তো, সেই বউয়ের সাথেই আছি। তীব্র মা মৃদু হেসে বলল, তাহলে ঠিক আছে, বৌমা থাকলে কোনো চিন্তা নেই। তা বাবা, শ্বশুর বাড়িটা কোথায় তোর? আর বউ দেখতে কেমন? মা আমার ইয়ার কি একদম আসছে? ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ফোনটা কানে থেকে সরিয়ে কল কেটে দিল। এবার মিশান যে ঘরে শুয়ে আছে সেখানে গেল। মিশানের সামনে দাঁড়িয়ে এর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বহুদিন পর আজ খুব ঘুম পাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো বিনা ওষুধে আমার ঘুম পাচ্ছে। এতটা ঘুম পাচ্ছে যে দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত পাচ্ছি না। এমনিতেও রাত শেষের দিকে, এখানে থেকে গেলেও মন্দ হয় না। সরি রিসেন্টলি, তোর পাশে এখন ঘুমাতে হবে। প্রচুর শীত পড়েছে, এই শীতে কম্বল ছাড়া ঘুমানোই যাবে না। বাধ্য হয়ে তোর পাশে এখন জায়গা নিতে হবে। তবে ভয় লাগছে, আজ অবধি কোনো মেয়ের পাশে শুয়ে রাত কাটাইনি। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভরাত্রি। কথাগুলো বলে গায়ের থেকে ব্লেজার শার্ট সব খুলে দুরুম করে বিছানায় শুয়ে পড়ল। শীত বা গরম যেটাই থাকুক, জামা গায়ে দিয়ে তীব্রর ঘুম আসে না। ওর মতে খালি গায়ে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমালেও মজা। কম্বলের ভিতর ঢুকে মিশানের গা ঘেঁষে শুয়ে রইল। তীব্রর হাত দুটো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, তাই কিছুটা সুযোগের সদ্ব্যবহার করলো। প্রথমে ঠান্ডা হাত দুটো মিশানের পেটের উপর রাখতে চাইলো, কিন্তু পরে ভাবলো এটা বাড়াবাড়ি হয়ে যাবে। এরপর আস্তে করে মিশানকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। মিশান তো ঘুমে বিভোর, তাই কোনো সমস্যার সম্মুখীন হতে হলো না। কোনো রকম ঝামেলা ছাড়াই মিশানকে জড়িয়ে ধরতে সক্ষম হলো। কথায় আছে, বসতে দিলে মানুষ শুতে চায়। তীব্রর হয়েছে সেই অবস্থা। একে তো মিশানকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মিশান একটা কোলবালিশ। তার মাঝে মিশানকে জড়িয়ে ধরার সুবাদে কৃতজ্ঞ স্বরূপ কপালে একটা চুমু খেয়ে দিল। আগে যদি জানতাম বউকে জড়িয়ে ঘুমাতে এত মজা না, তাহলে বিয়েটা আরো 10 বছর আগেই করতাম। বউ তো নয়, পুরো শরীর হিটার। গা গরম হতেই চোখ বন্ধ করতেই ঘুমে বিহবল। ভোরবেলা ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে দীপ দৌড়ে ছাদে যায়। মিশান যে দড়ি বেঁধে রেখেছে রেলিংয়ে সেটা সরাতে। মিশান যেহেতু ফিরতে পারেনি, সেহেতু দীপেরই দায়িত্ব সবকিছু আগের মতো গুছিয়ে সেট করে রাখা। 7টার দিকে দীপের বাবা উঠে চা খেতে খেতে যখন ওদের এক্সারসাইজ করতে যাওয়ার জন্য ডেকে পাঠায়, তখন দীপ তাপসিন বেরিয়ে আসে। মিশানকে মিসিং দেখে দীপের বাবা জিজ্ঞাসা করে, মিশান কোথায়? দীপ কনফিডেন্সের সাথে উত্তর দেয়, বাবা, মিশান ঘুম থেকে উঠেছে সেই ভোর 6টায়। আমাকে বলল ওর মাথা খুব যন্ত্রণা করছে, বাইরে দিয়ে হাঁটলে হয়তো ভালো লাগবে, সেই জন্য ও আগে বেরিয়ে গিয়েছে। এতক্ষণ হয়তো ও রমনা ছাড়িয়ে গেছে হাঁটতে হাঁটতে। মাথা কি খুব যন্ত্রণা করছিল? পেন কিলার খাইয়ে দিবে না? এভাবে এই অবস্থায় একা ছাড়া কি ঠিক হয়েছে? বাবা, ও পেন কিলার খেয়ে নিয়েছে, তারপরও বলল ভালো লাগছে না, বাইরে দিয়ে হেঁটে আসবো। আমি ভাবলাম সকালবেলা পরিবেশ, এখন হাঁটলেও মন দিল হালকা লাগবে, তাই বাধা দিলাম না। এভাবে এই অবস্থায় একা ছাড়া কি ঠিক হয়েছে? তুমিও যেতে ওর সাথে। ও কি কাউকে সাথে নিয়ে আর? ঠিক আছে, চলো তাহলে। দীপের উত্তরে সন্দেহজনক কিছু না পেয়ে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে নেয়। সকালবেলা যখন স্বাভাবিক নিয়মে ঘুম ভেঙে যায়, নিজের সাথে ভারী কোনো বস্তু লেগে থাকা অনুভব করলো। মনে হচ্ছে একটা পাথরের খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছে। নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারছে না। মিটমিট করে মিশান চোখ খুলে তাকালো। ভালো মতো ঘুম সরে যাওয়ার পর বুঝতে পারলো ওকে কেউ জাপটে ধরে নিজের সাথে চাপা দিয়ে রেখেছে। হাত কোনো মতে কম্বলের ভেতর থেকে বের করে। মুখের উপর থেকে কম্বল সরাতেই তীব্রর মুখও বেরিয়ে এলো। নিজের সাথে এভাবে তীব্রকে জড়িয়ে থাকতে দেখে মিশান কত অ্যাঙ্গেলে ফাটবে বুঝতে পারছে না। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে তীব্রকে ধাক্কা মারল। মিশানের ধাক্কা খেয়ে তীব্রর ঘুম ভেঙে যায়। মিশানের মুখের দিকে তাকিয়ে দেখে মিশানের চেহারা থেকে রাগে আগুনের তাপ বেরিয়ে আসছে। শুকনা মরিচের মতো লাল হয়ে আছে ওর চেহারা। তীব্রকে কিছু বলবে তার আগে খেয়াল করলো তীব্রর গায়ে জামা নেই, শুধু প্যান্টটা পরা। মিশান নিজের গায়ের দিকে তাকালো, নিজের জামা কাপড় ঠিক দেখতে পাচ্ছে। আবার পরিস্থিতি দেখে মিশান ঘাবড়ে গেল। মিশান উচ্চস্বরে বলে উঠল, এই সত্যি করে বলেন, কি করেছেন আমার সাথে? আমি তো কিছু করিনি। তাহলে আপনার গায়ের জামা কোথায়? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছিলেন কেন? সোজা উত্তর না দিয়ে তীব্র পেঁচিয়ে উত্তর দিল, মিশানকে উত্তেজিত করার লক্ষ্যে। তুমি তো খুলে দিলে রাতে, আমি তো ইচ্ছে করে খুলিনি। আমি খুলে দিয়েছি? ফাজলামো পেয়েছেন? আমার কাজ নেই খেয়ে দে। সত্যি করে বলেন বলছি, না হলে গলা টিপে মেরে ফেলবো। আমার কিছু মনে নেই তো, রাতে আমিও মদ খেয়েছিলাম তোমার সাথে। আমি ইচ্ছে করে খাইনি, তুমি জোর করে খাইয়েছো। তারপর কি হয়েছে আমি জানি না তো, আমি যে কিছু করিনি এটা শিওর। আপনাকে দিয়ে বিশ্বাস নেই।
পিল খেতে হবে আমার। অসভ্য লোক, আপনি আমার সাথে এখান থেকে গেছেন কেন? আপনি ইচ্ছে করে এখানে ছিলেন, তাই না? আপনার বদ উদ্দেশ্য যে আগে থেকেই ছিল আমি বুঝতে পেরেছি। এত বড় সর্বনাশ করে দিলেন। মানুষ এত নিমুখ হারাম ক্রিমিনাল হতে পারে জানা ছিল না। কথাগুলো বলতে বলতে মিশান কেঁদে দিল। আরে আরে, কাঁদছিস কেন তুই? কিছু হয়নি আমাদের মধ্যে। অনেক শীত লাগছিল তাই জড়িয়ে ধরে শুয়েছিলাম, এর বেশি কিছু হয়নি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আপনার গায়ের জামা কই? হ্যাঁ, আরে আমি জামা গায়ে দিয়ে ঘুমোতে পারি না। মিশান কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, না আমি বিশ্বাস করি না। আপনি কেন এরকম করলেন স্যার? বিয়ে করেছেন বলে আমায় কিনে নিয়েছেন। আমি বা কি করে সব মেনে নিলাম? কাল মদের বোতলে কি মিশিয়েছিলেন বলেন, যার জন্য আমি কিছু টের পাইনি? তীব্র উঠে বসে ধমক দিয়ে বলল। এই মিশান, কান্না থামা বলছি, কান্না থামা। মিশান কান্না থামালো। তীব্র নরম স্বরে বলল। তোমার শরীর কি ব্যথা করছে? মিশান চোখ মুছতে মুছতে বলল। শরীর? বিছানা থেকে উঠে দেখো, একটু হাঁটো, দেখো শরীর ব্যথা করছে কিনা। মিশান বিছানা ছেড়ে উঠে নড়ে চড়ে বলল। না তো। মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখো মুখে বা গায়ে কোনো লাল বা কালো খয়েরি দাগ আছে কিনা।